guys, hello and welcome back to my channel. So friends, শ্রাবণ মাস পড়ে গেছে, তো গ্রিন চুড়ি পরে নিয়েছি। আর এখন দেখুন 1:15 বাজে। মানে কী বলবো, আমার ফেসের টাইটনেসটা দেখুন, কতটা এই 17 দিন ধরে একটু ব্যস্ততার মধ্যে চলছি, তার মধ্যে একটু প্রবলেম হয়ে গেছে। আমার হাজব্যান্ড ভর্তি আছে, ওর একটু পেটে ব্যথা করছিলো বলে ওকে ইএসআই হসপিটালে ভর্তি করেছি। কথা বলতে পারছি না ফ্রেন্ডস, এতটা আমি টায়ার্ড হয়ে রয়েছি এখন। কি বলবো, ঘরে কার নজর লেগেছে জানি না, কোন মুখ পুরীর নজর লেগেছে যে এতটা ঘরটা দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। কি বলবো, পুরো ফাঁকা, আমি একা রয়েছি ঘরের মধ্যে। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড 17, আজকে মনে হয় আজকে 18, আজকে 18 দিন হয়ে গেছে ইএসআই ভর্তি আছে। ডেলি দৌড়ঝাঁপ করছি সকাল সন্ধে, তার মধ্যে আমার শ্বশুরের খুব বাড়াবাড়ি। কি বলবো, আর সেম 1-1.5 বছর আগে এরকম শ্বশুরের শরীর খারাপ হয়েছিল, আবার সেই দেখা দিয়েছে নিউমোনিয়া টাইপ। আমার বাবারও নিউমোনিয়া টাইপের প্রবলেম হয়েছিল, তো রেলওয়ে বিআরসিংয়ে হসপিটাল ভর্তি ছিলেন। বাবা রেলওয়ে স্টাফ, তো বিআরসিংয়ে ভর্তি ছিলেন, ওখানে ট্রিটমেন্ট হয়েছে। এমনি বাবাকে আমি প্রাইভেটেই দেখাই, প্রাইভেটে দেখানো বেশি প্রেফার করি আমি। তো এখন শ্বশুরের খুব বাড়াবাড়ি অবস্থা হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়াতে পারছে না। ইএসআইতে ভর্তি করবো বলে আমি হাজব্যান্ডকে দেখে আমি যখন রাতে আসি, আমি এখন রাত হয়ে যায় ফিরতে। মার ঘর সামনে আছে, আমার শ্বশুরবাড়ি থেকে 20 মিনিট ডিস্টেন্স। ওখান থেকে কিছুটা খেয়ে রুটি ফুটি খেয়ে আমি তারপরে আসি। এসে আর একার জন্য বানাতে সম্ভব হয় না। তো আমি কথা বলতে পারছি না, দেখতেই পারছেন ফেসের মধ্যে। সবে স্নান করে আসলাম, এবার আমি আমার গপু সোনাকে শয়ন দেবো একটুখানি ভোগ দিয়ে। কারণ আমি সকালবেলা দিয়েছি, দেওয়ার পরে আমি বেরিয়ে গেছি হাজব্যান্ডের রিপোর্টের জন্য। আজকে রিপোর্টটা পেলাম না, কালকে রিপোর্টটাই করবো। যাই হোক ফ্রেন্ডস, খুব টায়ার্ডের মধ্যে আছি। তারপরে এর মধ্যে শ্বশুরের অবস্থা খুবই খারাপ। আমি একা মেয়ে মানুষ, কোথা থেকে কী সামলাবো বুঝে পাচ্ছি না। এবার কিছুদিন আগে আমি রাত আমার 2টো বেজে যায় খেতে খেতে। তারপরে আমি যখন ব্রাশ করছি, দেখি শ্বশুর বাথরুমে যাওয়ার জন্য উঁকি মারছে। যদি বাথরুমে কেউ না থাকে তা আমি যাবো, তা আমি বললাম হ্যাঁ যাও। এবার যেতে যেতে এরকম টোল খাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। শ্বশুরের 85 বছর বয়স। তো আমি ধরেছি ওনাকে, যদি উনি পড়ে যান, যদি কিছু একটা হয়, সেই কারণে আমি ওনাকে ধরলাম, ধরে ঠিক আছে চলো বাথরুমে দিয়ে আসি। ফের আমি শাশুড়ি মাকে ডাকলাম যে ওঠো, বাবু গেছে। তা মা উঠলো, মাও খোড়া মানুষ, একটু পুজো, উনিও পারেন না। আর হাজব্যান্ডও আমার নেই, কতটা আমার বাজ পড়ছে, আমি একা নিয়ে যাই। তো শ্বশুরের অবস্থা দেখে রাত 2টোর সময় আমি আমার হাজব্যান্ডকে ফোন করি যে বাবুর খুব বাড়াবাড়ি অবস্থা, আর তুমি বাবুর সঙ্গে কথা বলো, যদি উনি ইএসআইতে ভর্তি হন তাহলে এক্ষুনি এমার্জেন্সিতে আমি নিয়ে যাচ্ছি। তখন উনি আমার হাজব্যান্ড বাবুকে ফোন করলো, করার পর জিজ্ঞেস করলো যে তুমি ইএসআই ভর্তি হবে? তখন বাবু বলে ইচ্ছা তো আছে। এবার বদ্দা আছে, বড় ছেলে ওনার, তো সবার সঙ্গে কথা বলুক, একা তো বলা যায় না। তা জিজ্ঞেস করলো, বললো, এই করতে করতে বুধবার দিনকে নিয়ে যাওয়ার জন্য শাশুড়িমাকে বলেছিলাম শাশুড়িমাকেও নিয়ে যাবো, কিন্তু শাশুড়িমাকেও শাশুড়িমা হাঁটতে পারে না। আমি ভেবেছিলাম যে গাড়ি করে নিয়ে যাবো, কেন আমি একা মেয়ে ছেলে, আমি কী করে আমি একা পারবো। একটা গার্জেন হাজব্যান্ডের গার্জেন তো ওয়াইফই হয়, যেরকম আমি আমার হাজব্যান্ডের গার্জেন। তো মাকে নিয়ে যাওয়া বলছিলাম, যাই হোক কোনো কারণবশে নিয়ে যাওয়া হয়নি। তারপরে কালকে আমার বরের একটা টেস্ট ছিল, আমি লাস্ট ট্রেন পাবো কি না সম্ভব ছিল না। যাই হোক ঠাকুর আশীর্বাদে পেয়ে গেছিলাম। শিয়ালদা থেকে 11:06 ট্রেনটা পেয়েছিলাম, লক্ষ্মীনাথপুর লোকাল।
মেবি লক্ষ্মীকান্তপুর লোকালে ছিল, হ্যাঁ পেয়েছি। মানে খুব ভয়ে ভয়ে আসছিলাম যে এত রাতে আমি ট্রেনের মধ্যে, খুব ভয় ভয়। যাই হোক টোটো পেয়ে গেছিলাম, আমাদের সুভাষগ্রামে টোটো পেয়েছি। আবার ঘরে এসে দেখি মায়ের মন্দিরের লাইট জ্বলছে। তারপরে আমি যখন সকালে, মানে সকাল না ঠিক 1:30টার দিকে বেরিয়েছিলাম, তখন আমি দেখছিলাম যে শ্বশুর ঠিক আছে, বেডে আছে, অসুবিধা নেই। তারপরে আমি যখন ঘরে আসলাম দেখি একটু না মনে শঙ্কা জাগলো যে কী ওই ব্যাপার, খুব নিস্তব্ধ লাগছে। সঙ্গে সঙ্গে আমি দেখি যে মাও নেই, বাবুও নেই, তালা দেওয়া ওই পাশটা, ওদের দিকটা। তা কোথাও নিয়ে গেছে, মনে না খুব ভয় হচ্ছিলো যে কোথায় গেছে। এবার হাজব্যান্ডকে বললাম যে হাজব্যান্ড বাবুর ফোনে ফোন করছে, পাচ্ছে না, সুইচ অফ সুইচ অফ। তার মধ্যে না টেনশন করছে কী হয়েছে কী হয়েছে, কিছু তো অন্তত খবর পাওয়া যায় কোথায় গেছে বা কোথাও ভর্তি হয়েছে বা কিছু কিছু পাওয়া যাচ্ছিল না। তো খুব টেনশনের মধ্যে, মানে কি বলবো, ঘরে কার নজর লেগেছে জানি না। এদিকে আমার হাজব্যান্ড হসপিটালে ভর্তি, আর এদিকে শ্বশুরে আবার সেই বাড়াবাড়ি, কী বলবো আর। তো এবার শ্বশুর কেমন, মানে জানি না কোথায় ভর্তি আছে। তারপর হাজব্যান্ডকে বললাম, তো হাজব্যান্ড বড়দাকে ফোন করলো, ওনার বড় দাদাকে ফোন করলো। করার পরে জানা গেল যে উনি নীলরতনে ভর্তি আছেন। তো আমি জানি না, সত্যি কথা বলছি, আমি জানি না যে কোথায় কীরকম ট্রিটমেন্ট হয়, কিন্তু আমি ইএসআইটা বলতে পারবো, আমার ইএসআই ট্রিটমেন্ট খুব দারুণ ট্রিটমেন্ট হয়। মানে কি বলবো, পুরো এসি রুম। আর এমনি ইএসআইতে আমাকে সবাই চেনে, মানে বিয়ের আগের থেকে আমার ইএসআইতে যাওয়া, মানে আমার হাজব্যান্ড আমাকে ইএসআই সব মানে বলে তোমাকে শিখিয়ে দিচ্ছি, বিয়ের পরে তোমাকে হ্যান্ডেল করতে হবে, কেন আমি কাছে থাকবো, ছুটি করতে পারবো না। তো বাবুকে আমি বিয়ের আগের থেকে ইএসআইতে নিয়ে যাওয়া, ভোর 7টার সময় সুভাষগ্রাম স্টেশনে বসা, বাবুকে ফাঁকা ট্রেনে, মানে সুভাষগ্রাম থেকে আমরা যাই বারুইপুর, বারুইপুর থেকে আমাদের রিটার্ন করে আসি। তো বাবুর সঙ্গে আমার বন্ডিংটা 2019 থেকে, মানে অনেকে জানে হয়তো 4 বছর থেকে আছে, 4 বছর তো, 4 বছর তো না, 2019 থেকে বাবুর সঙ্গে যখন আমার দেখা হয়েছে, উনি একটা কথাই বলেছেন যে দেখ আমার তো কোনো মেয়ে নেই, তুই আমার মেয়ে। মাথায় সেই জিনিসটা থাকে। সংসারে থাকতে গেলে অনেক খুঁটিনাটি হয়, সেইগুলো তো মাথায় নিলে চলবে না। একটা মানুষ, সে বাঁচার আশা রয়েছে, তাকে তো এমনি ফেলা যায় না। এবার খুব ওয়ারিড হয়ে রয়েছিলাম। তো হাজব্যান্ডকে খুব বললাম যে দেখো তুমি কোথায় আছে, আমি জানি না, বাবু দেখো কোথায় কোথায় ভর্তি আছে বাবু। আমি পুরো মানে কেঁদে ফেলেছি, কেন আমার নিজের বাবা অসুস্থ থাকলে আমি নিজে আমার বাবাকে হ্যান্ডেল করি, সব জায়গায় আমি আমার বাবাকে নিয়ে যাই, আমার কারোর প্রয়োজন পড়ে না। কিন্তু শ্বশুরবাড়িতে একটু আলাদা, সবাইকার পারমিশন নিয়ে চলতে হয়। যাই হোক, শ্বশুর এরকম বাড়াবাড়ি অবস্থা দেখে খুব মন মেজাজ খারাপ। ওপর থেকে হাজব্যান্ড, আজকে তো হাজব্যান্ডকে বকেও দিয়েছি। তো মানে বরদার কথা হলো যে উনি নীলরতনে আছে, ঠিক সেরকম ট্রিটমেন্ট হচ্ছে না। আর আমি নিজেও জানি যে ওনার কোথাও ট্রিটমেন্ট ভালোভাবে হবে না, সেই ফেলেই রাখবে। যাই হোক, ইএসআইতে ভর্তি হয়ে গেলে বাবু অনেকটা সুস্থ হবে। আগেও 1.5 বছর আগে এরকম হয়েছিল, সুস্থ হয়ে গেছিলো, এখন আবার ফের কথা বলতে পারছে না সেই মানুষটা, কি বলবো। আর আমার অবস্থা দেখুন কীরকম হয়ে রয়েছে। আমি এখন গোপালকে শয়ন দেবো, আগে কিছু খেতে দেবো গোপালকে, টিফিন রাখবো, তারপরে শয়ন দেবো। আমার দ্বারাও হচ্ছে না, কিন্তু কিছু করার নেই। এবার বাবুকে এসআইতে ভর্তি হয়ে গেলে খুব সুস্থ সুস্থ সহকারে বাড়ি ফিরবে। আমি ভগবানের কাছে প্রে করি যে তাড়াতাড়ি করে বাবু সুস্থ হয়ে যায়। বললাম না, সংসারে খুঁটিনাটি হতেই থাকে, তা বলে একটা মানুষ চলে যাওয়া অবস্থা, সে মানুষটা কী করে বাঁচিয়ে ফিরিয়ে আনা যায়। নিজের ঘরেও বাবা রয়েছে, সেই ফিলিংসটা আমার রয়েছে। মানে আমার বাবার কিছু হলে আমার একটু কষ্ট হয়, আমি নিজেই যাই। তো এটা তো আমার শ্বশুর, আর আমার মা একটা কথাই বলে যে শ্বশুর কিন্তু বাবা, কখনোই ভেদভাব করবে না। আর
মানে কি বলবো আর, কেউ মানুক না মানুক আমি তো মানি। যাই হোক, এবার খুব ওয়ার্ড হয়ে গেছিলাম। এখন একটুখানি ইয়ে মানে বদ্দা বললো যে ঠিক আছে, মানে কিছু তো জানতে পারলাম কোথায় ভর্তি আছে। এবার ওখান থেকে মানে কথা হচ্ছে যে ইএসআইতে নিয়ে আসার জন্য, ভর্তি করার জন্য। তো কালকে মনে হয় ভর্তি হবে। আমার অবস্থা খুবই খারাপ। যাই হোক, অবস্থা খারাপ হলে চলবে না, সব কিচ্ছু ম্যানেজ করতে হবে। এরই নাম সংসার। অনেকে বলে না 4 বছরের সংসারে কি দেখেছিস বা কিছু, সব কিছু ম্যানেজ করার ট্যালেন্ট সবার মধ্যেই থাকে, শুধু একার মধ্যে থাকে না। আমি আমার হাজব্যান্ডকে যেরকম দেখছি, এবার এর মধ্যে আমার শ্বশুরের শরীর খারাপ হয়ে গেছে। যতই হোক সে শ্বশুর, বাবা। আজকে ভাইটা দেখুন পুরো ফাঁকা হয়ে রয়েছে। এই যে টিভিটা দেখতে পাচ্ছেন, ঠিক সন্ধে হবে উনি টিভি দেখতে আসেন। আর সন্ধেবেলা করে যখন উনি টিভি দেখতে আসেন এই রুমে, তো আমি সন্ধ্যেবেলা করে মার কাছে চলে যাই যে ওনারা টিভি দেখুক, বয়স্ক মানুষ কোথায় আর যাবে, টিভি দেখুক। ততক্ষণ আমি মার কাছে ঘুরে আসি। এখন তো সুবিধা হয়েছে, মা তো আমার বাড়ির 20 মিনিট ডিস্টেন্সেই চলে এসেছে, যেখানে আমার বিয়ে হয়েছিল অনুষ্ঠান করে। সেখানেই আমার বাপের বাড়ি থেকে আমার বিয়ে হয়েছিল অনুষ্ঠান করে। আর শ্বশুর আমার বিয়ের আগের থেকেই আমার সঙ্গে পরিচিত, আমার বর করে দিয়েছিল। তা শুধু বলতো, মা কবে আসবি, এবার বিয়ের ডেটটা ঠিক কর, ফাইনাল কর, ফাইনাল কর। তো সেসব কথাগুলো মনে করতে করতে আসছিলাম। আর আজকে আমি সত্যি বলতে আপনাদের কাছে লোকাবো না, কেঁদে ফেলেছি আমি। এনি হাও জানতে হবে বাবু কোথায় আছে। সেই মানুষটা আমার সামনে, মানে যে বলছে আমি ইএসআই গেলে সুস্থ হয়ে যাবো, ইএসআই গেলে সুস্থ হয়ে যাবো। এবার আমি আমার বরকে খুব বকা দিয়েছি, কিছু করার নেই। বকা না দিলে হয়তো সে করতো না। বাবা ওর, কিন্তু কষ্ট আমার হচ্ছে, কারণ আমার নিজের বাবাকে আমি কষ্ট দেখতে হয় না। তাই এটাও তো নিজের বাবা। জানি না আদার্স কারা কী ভাবে, কিন্তু আমি যাকে ভালোবাসি পুরো একদম মন থেকে ভালোবাসি। আমার কোনো নাটক নয়। এই যে আমি ব্লগে মানে ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি, মানে এখন ফাঁকা তো, কথা বলার কেউ নেই। বর থাকলে বরের সঙ্গে কথা বলতাম, বর এখন ঘুমিয়ে পড়েছে। আর এদিকে শ্বশুরের টেনশন রয়েছে। যাই হোক, ঘরের হেড থাকা খুবই দরকার। আজকে সেটা বুঝতে পারছি। কালকে আমি এই ঘরে একা ঘুমিয়েছি, পুরো একদম নিস্তব্ধ। শ্বশুর শাশুড়ি থাকলে একটু টুকটাক আওয়াজ হয়, বাথরুমে যায়, আমাদের সাইডে বাথরুমে যায়, টিভি দেখে। মা সকাল 8:30টার সময় আসে গোপালকে দেয়, এখন গোপালকে আমি দেবো। যাই হোক ফ্রেন্ডস, এই পর্যন্ত। এবার বাবুকে ইএসআইতে ভর্তি করানো হোক, তারপরে আপনাদের সঙ্গেও ওনার দেখা করাবো, কেমন আছে না আছে সবই বলবো। জানি না কতটা আমি দেখাতে পারবো, কেন ইএসআইতে পারমিশন হবে কি না, তাও চেষ্টা করব। সো ফ্রেন্ডস, আপনারা একটু প্রে করুন যাতে উনি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারো। সামনে পুজো আছে আমাদের শ্রাবণ মাসের লাস্টে বাৎসরিক পুজো হয় মায়ের। তো খুব আশা করি আমার বর মন্দিরটাকে ভালোভাবে টাইলস দিয়ে করেছে। আশা যেন বিফল না হোক, বাবু যেন সুস্থ হয়ে ঘরে ফিরুক। সেই মানুষটা যতদিন বাঁচুক ভালোভাবে বাঁচুক। রাখে হরি মারে কে, কথায় আছে। আজকে আমি এটা মানে কী বলবো আর, কিছু কিছু মানুষ এমন আছে না, যারা মানুষের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওই যে উপরওয়ালা আছে, রাখে হরি মারে কে, এই কথাটা সবসময়। যখন রাখার লোক ভগবান আছে, তো তোরা কি, তাই না? যাক, আমার শ্বশুর সুস্থ হয়ে যাক। হওয়ার মানে আমার সঙ্গে একটু ঝগড়াঝাটি করুক, মানে একটু রাগারাগি হয়, মিথ্যা কথা বলবো না, বাবুর সঙ্গে রাগারাগি হয়ে যায়। কিন্তু যাই হোক, চিন্তা করি ঘরে আসলে উঁকি মেরে দেখবে আমি এসছি কি না, আর আমিও উঁকি মেরে দেখি ঠিক আছে কি না। যতই আমি দেখাই না, কিন্তু উঁকি মেরে দেখি ঠিক আছে কি না। আমি কখনো পাবলিকই আনতে চাইনি ব্যাপারটা, কিন্তু আজকে আমি খুব মানে নিজেকে এই ঘরের মধ্যে একা মনে করছি।
আমার হাজব্যান্ডের মনে হয় আবার টেস্ট হবে, কবে ছুটি দেবে জানি না, খুব টায়ার্ড রয়েছে। চলুন ফ্রেন্ডস, টাটা, গুড নাইট। এবার আমি আমার গবেষণাকে একটু দেখি। সারাদিন আমি করতে পারিনি। শাশুড়ি মা থাকলে হয়তো আমি মার ঘরে থাকতাম, কিন্তু শাশুড়ি মা নেই। যাই হোক, একা সামলাতে হচ্ছে। এই দেখুন হাওয়া বেরিয়ে গেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করছি না। আবার হয়ে যাবে, আবার হয়ে যাবে। আমার হাজব্যান্ড ঘরে ফিরে আসলে, শ্বশুর ফিরে আসলে, মাথার থেকে টেনশনটা বেরিয়ে গেলে আবার গায়ে মাংস হবে। টাটা, আর পরে কথা বলবো, আর পাচ্ছি না। গুড নাইট।